একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে যাচ্ছে গাজার প্রশাসন। কায়রোয় বৈঠক শেষে ফিলিস্তিন থাকবে না হামাসের ভূমিকা বলছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে ইসরায়েলি টহলে আতঙ্ক। ইউক্রেনকে সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা পশ্চিমাদের। লন্ডনে বৈঠক। জব্দকৃত রুশ সম্পদ নিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত। বাজেয়াপ্ত হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি মস্কোর। ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত 6। ভেনেজুয়েলার অপরাধ চক্র দাবি। উপকূলে যুদ্ধ শুরুর চেষ্টা দেখছেন মাদুরো। H-1B ভিসার এককালীন আবেদন ফি $1 লাখ নির্ধারণের পক্ষে আদালতে লড়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ভিসার অপব্যবহার হচ্ছে দাবি হোয়াইট হাউসের। পুনর্গঠনের তাগিদ। এবং এবার আফগানিস্তান পাকিস্তান পানি নিয়ে বিরোধ। কুনার নদীতে বাঁধ নির্মাণের ঘোষণা তালেবানের। খবর ভারতীয় গণমাধ্যমের। আনুষ্ঠানিক চুক্তি না থাকায় বিপাকে ইসলামাবাদ। যুদ্ধবিরতি ব্যবস্থা একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ চলছে বলেও জানান তিনি। এর মধ্যেই ইসরায়েলি হামলায় উপত্যকাটির দেইর আল বালা এলাকায় 2 জন নিহত হয়েছেন। ইসরায়েলি টহল বাড়ায় উদ্বেগ বাড়ছে পশ্চিম তীরে। রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো ভূমিকা রাখবে না। এর প্রতিক্রিয়ায় সংস্থাটি জানায় গাজাবাসীর সহায়তায় তাদের বিকল্প আর কোনো প্রতিষ্ঠান হতে পারে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। অনেক দেশে এই বাহিনীতে অংশ নিতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ইসরায়েলের সম্মতির উপর। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। শহীদদের রাজধানী নামে পরিচিত জেনিন এখন ইসরায়েলি সেনাদের টহলে নিস্তব্ধ। সংঘাতের বদলে টিকে থাকার নিশ্চয়তা খুঁজছে মানুষ। অঞ্চলটি যেন পরবর্তী গাজায় পরিণত না হয়। লন্ডনে কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণ দেওয়ার সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। কিয়েভকে মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়ার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ক্রেমলিন বলছে জব্দ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সংকট ঘিরে স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত হয় কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এই সম্মেলনে সরাসরি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেটো মহাসচিব মার্ক রুট এবং নেদারল্যান্ডস ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকের আগে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন রাজা। এরপর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে একান্ত বৈঠকে জেলেনস্কি রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।
ওয়েস্টমিনিস্টারের সম্মিলিত বৈঠকে পশ্চিমা নেতাদের কাছে ইউক্রেনের দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়াতে সহায়তা চান জেলেনস্কি, যাতে রাশিয়ার ভেতরে কৌশলগত হামলা জোরদার করা যায়। তিনি যুক্তরাষ্ট্রের রুশ তেল নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ বলে ধন্যবাদ জানান এবং বলেন এই চাপই কিয়েভের পক্ষে যুদ্ধ জয়ের পথ খুলে দেবে। নেটো প্রধান মার্ক রুট বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন নিষেধাজ্ঞা পুতিনের উপর চাপ বহুগুণ বাড়াবে। ইউক্রেনের শীতকালীন জ্বালানি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে। মিরাজ যুদ্ধবিমান ও অ্যাস্ট্রা প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জন্য এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ। যৌথ সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে কখনোই আন্তরিক ছিলেন না। তিনি জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের নিরাপত্তা মানেই তাদের নিরাপত্তা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করবে ইউরোপ। অন্যদিকে মস্কো থেকে এসেছে কঠোর সতর্কবার্তা। ফ্রিজ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা একটি অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তার রুশ অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে না। রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ংইয়ংয়ে নির্মাণ হচ্ছে স্মৃতিস্মারক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন কিম। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। দীর্ঘ সময় ধরে চলা মস্কো কিয়েভ সংঘাতে সেই পুরনো বন্ধুত্বের পরিচয় দিতে যুদ্ধে নিজ দেশের সেনা পাঠিয়েছিলেন কিম জং উন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় প্রাণও হারিয়েছেন তাদের অনেকে। এবার সেই নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ংইয়ংয়ে নির্মিত হচ্ছে স্মৃতিস্মারক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রুশ রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা। এ সময় রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন কিম। বক্তব্যে কিম আরও বলেন, পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে, এমনকি উদ্বোধন করা স্মারকটিকে সত্যিকারের দেশপ্রেমিকের পবিত্র স্থান বলে আখ্যা দেন তিনি। স্মারক ভবনে যুদ্ধের সময়ের ছবি, ভাস্কর্য ও শিল্পকর্ম থাকবে, যা রাশিয়ার যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ভূমিকা তুলে ধরবে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে রাশিয়ার কুর্স্ক সীমান্তে যুদ্ধে ইউক্রেনের 2000-এর বেশি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে অস্ত্র, গোলাবারুদও সরবরাহ করেছে কিম প্রশাসন। এর বদলে উত্তর কোরিয়া পেয়েছে অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা। ক্যারিবীয় সাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় 6 জন নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানান, নিহতরা ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন ট্রেন দ্য আরাগুয়ার সদস্য ছিলেন। মাদক বিরোধী অভিযানে সেপ্টেম্বর থেকে এটি ট্রাম্প প্রশাসনের 10ম হামলা। তবে হামলার বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ ঘোষণা দেন, ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালান সংশ্লিষ্ট একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি জানান, নৌযানটিতে 6 জন পুরুষ নার্কো টেররিস্ট বা মাদক সন্ত্রাসী ছিল, যারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় একটি নৌকা টার্গেটে আসার পরই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই নিয়ে সেপ্টেম্বরে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র মোট 10টি এমন হামলা চালিয়েছে। এর বেশিরভাগ হামলায় দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান উপকূলে পরিচালিত হয়। তবে গত 21 ও 22 অক্টোবর প্রশান্ত মহাসাগরেও 2টি হামলা হয়। এ পর্যন্ত এসব অভিযানে অন্তত 43 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সমর দফতর। তবে হামলাগুলোর বৈধতা নিয়ে ওয়াশিংটনের প্রশ্ন উঠেছে। ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের অনেকেই অভিযোগ তুলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযানগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেছেন, এমন হামলা অনুমোদনের জন্য আইন প্রণেতাদের সম্মতি থাকা জরুরি। ট্রাম্পের দাবি, তিনি আইনি ক্ষমতা অনুযায়ী এই হামলার নির্দেশ দিয়েছেন এবং ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন ট্রেন দ্য আরাগুয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যদি মাদক পাঠানো বন্ধ হয় তাহলে নৌযানে হামলা করার প্রয়োজনও হবে না। তবে বিশ্লেষকদের মতে এসব হামলা মাদক বিরোধী অভিযানের বাইরেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর সামরিক চাপ বাড়ানোর অংশ হতে পারে।